আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি ভিডিওটা শুরু করেছি গতকাল যে ভিডিওটা শেয়ার করেছি তার পরের অংশ থেকে। মানে সকালবেলা আমি ঘর গোছানোর কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর দুপুরে রান্নাবান্নাও শেয়ার করেছি, তবে সেটার আপনাদের সাথে গতকালকে ভিডিও আকারে শেয়ার করিনি, কারণ ভিডিওটা এতটাই লং হয়ে গিয়েছে। ভাবলাম যে না, 2 দিনে ভিডিওটা শেয়ার করি, এটাই ভালো হবে, আপুদের কাছে একদমই বোরিং লাগবে না। তো গতকালকে আমি শেয়ার করেছিলাম আমি আমার পুরো বাসাটা যেভাবে গুছিয়ে রাখি, আর আজকে রান্নাবান্না থেকে শুরু করেছি। এটা কালকের ভিডিও ছিল। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে সিম আলুর তরকারি রান্না করেছি, একদম ঝোল ছাড়া ভুনা ভুনা করেছি। তরকারিটা খেতে ভীষণ মজার হয়েছে। আমি যেহেতু শুধু তরকারি খাই, ভাতের পরিমাণটা একদমই কম খাই, এ কারণে তরকারি বেশি রান্না করি। সেই সাথে রাতের বেলা তো খাই না, দুপুরে একবেলা খাই, তাও ভাতের পরিমাণ কম, শুধু তরকারিটা একটু বেশি। আজকে আমার খুব ভাজা মাছ খেতে ইচ্ছা করছে। আমি দেখেছি আমি যতদিন ডায়েট করছি আমার কেন যেন একটু ভাজা মাছ, একটু কড়কড়ে করে মুচমুচে ভাজা মাছ খেতে ভালো লাগে। যে কোনো ভাজি সবজি এগুলোই ভালো লাগছে খেতে। আজকে আমি আমাদের জন্য সরপুঁটি মাছ ভাজি করে নিচ্ছি, আর এখানে বাবুদের জন্য পাঙ্গাস মাছ ভাজি করে নিচ্ছি। পাঙ্গাস মাছটা ওদেরকে খাওয়ানোর কারণ হচ্ছে কাটা নেই, আর আমার বাসার কেউ পাঙ্গাসটা খেতে চায় না। আমরা অন্যান্য মাছ সবই খাই, তবে পাঙ্গাস মাছটা কেউ খায় না, শুধু বাচ্চাদের জন্যই আনা হয়। তো এখানে সরপুঁটি মাছ আর পাঙ্গাস মাছটাকে একদম মুচমুচে করে ভেজে নেব। আমার সাথে সাথে কিন্তু আমার পরীরাও আমার পাশে হাঁটাহাঁটি করছিল, আর অনেক বেশি পরিমাণে দুষ্টুমি বেড়ে গিয়েছে। বিশেষ করে ছোট জনের দুষ্টুমির কারণে বড় জনকেও দুষ্টু বানিয়ে ফেলছে। মোটামুটি ভালোই দুষ্টামি করে, যার কারণে আমার মাথা একদমই শেষ। তো এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সরপুঁটি মাছগুলোকে ভালো করে চেপে চেপে মুচমুচে করে ভেজে নিচ্ছি। গত 4 দিন আমার বাসায় গ্যাস নেই, তবে আজকে আবার গ্যাসের দেখা মিলল। রান্না করতে করতেই হঠাৎ দেখলাম চুলাতে আগুন জ্বলছে। আমি একটু পরেই চুলা জ্বালিয়ে দেখি যে আসলে গ্যাস এসেছে কিনা। পরবর্তীতে দেখলাম যে না, 3-4 দিন পর আজকে একটু আগুন জ্বলছে। তবে মাশাআল্লাহ, আমি রান্না করতে করতে বারবার জ্বালিয়ে দেখলাম যে একটার মধ্যে গ্যাস কিন্তু ফুল চলে এসেছে। এটা দেখে তো মনটা খুবই আনন্দিত হলো। আজকে 4 দিন হলো চুলায় গ্যাস নেই। আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই, যার কারণে আমাদের কিন্তু পানি ফুটানো ছাড়া 1 গ্লাসও পানি, আমরা কাঁচা পানি খেতে পারি না, সম্পূর্ণ ফুটানো পানি। আর সম্পূর্ণ 4 দিন পানি ফুটিয়েছি কারেন্টের চুলাতে, অল্প অল্প করে ছোট পাতিলে করে করে। 6 জন মানুষের জন্য পানি ফুটিয়ে খাওয়া, বুঝতেই পারছেন কতগুলো পানি ফুটানোর প্রয়োজন পড়তো প্রতিদিন। তো 4 দিন প্রচুর কষ্ট করেছি। আজকে যেহেতু গ্যাস চলে এসেছে, আমি সবার প্রথমে বড় পাতিলের 1 পাতিল পানি সেদ্ধ করে নিয়েছি। আমার পাশে নিচে যে পাতিলটা দেখতে পাচ্ছেন বড় পাতিল, 1 পাতিল পানি আমি সেদ্ধ করে নিচে নামিয়ে রেখেছি, একটা ঢাকনা দিয়ে রেখেছি। আজকে রান্না করেছি আমি ঘন করে মসুর ডাল, একবারে ঘন করে রান্না করেছি। এই ডালটা আমি ভর্তা তৈরি করার জন্য সেদ্ধ করেছিলাম, তবে একটু বেশি হয়ে যাওয়ার কারণে ডিপে রেখে দিয়েছি। আজকে নামিয়ে তারপর রান্না করে নিলাম। ভর্তা বানানোর জন্য যেহেতু বেশি ডাল সেদ্ধ করেছি, একটু বেশি করে ডাল দিয়ে তারপর ভুনা ডালের মতো রান্না করে নিয়েছি। টক দিয়েছি, আজকে জলপাইয়ের টকটা দিয়েছি। তো আজকে রান্না করেছি, মাছ ভাজি করেছি, সেই সাথে ডাল রান্না করেছি জলপাই দিয়ে, আর সিমের তরকারি রান্না করেছি। এই 3টাই ছিল আজকে দুপুরের খাবার। তো আমার হাতে বেশ কিছুটা সময় আছে, ভাবলাম আমি আমার কিচেনের কাজগুলো গুছিয়ে করি। গতকালকের পাউরুটি আনা হয়েছিল, তো পাউরুটিটা আমি এখন একটা রুটির বক্সে রেখে দিচ্ছি। এই পাউরুটি রুটির বক্সে রাখলে বেশ ভালো থাকে।
তো গতকালকে একটু খাওয়া হয়েছিল, আর বাকি যা ছিল সব আমি এভাবে একটা বক্সে রেখে দিচ্ছি। যেহেতু চুলায় গ্যাস চলে এসেছে, আগুন আমি চুলাতেই জ্বালাতে পারবো। এই কারণে এই কারেন্টের চুলাটা আমি এখন তুলে রাখবো। এই কারণে একটু ভালো করে ঘষা মাজা করে তারপর উঠিয়ে রাখবো। এর উপর 4 দিন অনেক দখল পড়েছে। সকালের নাস্তা, দুপুরের রান্না, রাতের রান্না, সেই সাথে নাস্তা, সব কিছু এটার মধ্যে পানি ফোটানো। তো সব কিছু যেহেতু এটার মধ্যে হয়েছে, বেশ কিছুটা সময় জ্বালিয়ে রাখতে হতো। এক কথায় সারাদিনই জ্বলতো। তো মুছে রাখার মতো সেরকম অবস্থা ছিল না। তো এখন একদম ভালো করে সাবান দিয়ে, মাজনি দিয়ে ভালো করে মেজে, ভেজা কাপড় দিয়ে মুছে, একটা টিস্যু দিয়ে পানিটা শুকিয়ে মুছে তারপর রেখে দিব। এটা আমাকে খুব যত্ন করে রাখতে হবে, কারণ আমার বাসায় যেহেতু গ্যাসের সমস্যা, আমাকে এটা দিয়েই রান্না করতে হবে। এ কারণে আগেরটার মতো এটাকে বেশ কিছুদিন যত্ন করে রাখতে হবে। আগের চুলাটাও 4 বছর ব্যবহার করে ফেলেছি, তারপর মেয়ে ভেঙে ফেলেছে, না হলে কিন্তু আরও বেশ কিছু বছর ব্যবহার করতে পারতাম। আমার যে কোনো জিনিস আমি অনেক যত্ন করে রাখি, যার কারণে অনেক বছর ব্যবহার করতে পারি। এমনও কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করতে করতে এতটাই বিরক্ত ধরে গিয়েছে, মনে হয় কি যে এই জিনিসটা নষ্ট হয়ে গেলেই তো ভালো হতো, আমি নতুন একটা কিনতে পারতাম। আসলে আমার যে কোনো জিনিস খুব যত্নে থাকে, যার কারণে বেশ কিছু বছর আমি ব্যবহার করতে পারি। আমার 2টা মেয়েকে দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে অনেক কাজ করাই বলতে এই যে চুলার যে বক্সটা আছে এটা আমি ওকে দিয়ে আনলাম। সেই সাথে টুকটাক পেঁয়াজ আলু আনানো, সেই সাথে পানি খাওয়ানো, অনেক কাজই ওদেরকে দিয়ে করাই। মেয়ে মানুষ, কাজ তো শিখতেই হবে, মায়ের কাছ থেকেই শিখে নিক। তো ছোট মেয়েকে দিয়ে বক্স আনিয়েছি, আর বড় মেয়েকে দিয়ে বক্সটা তুলে রেখেছি। আর বড় মেয়ের মিস চলে আসবে। আমি আজকে রান্নাটা একটু আর্লি করেছি। দেখা যায় কি যে কারেন্টের চুলায় যেহেতু রান্না করি, চেষ্টা করি যে আগে রান্না করে নিতে, কারণ কখন কারেন্ট চলে যায় বলা যায় না। যেহেতু গ্যাসও নেই, কারেন্টও যদি না থাকে, রান্না বান্না, বাচ্চাদের ঘর খাওয়া দাওয়া করতে সময় লেগে যাবে। এ কারণে আমি আগে রান্নাটা শেষ করে ফেলি। তো রান্না শেষ করার পর আমি আমার কিচেনটাকে একদম টিপটপ করে পরিষ্কার করে গুছিয়ে তারপরেই মূলত রান্নাঘর থেকে বের হয়ে যাব। একদম উপর নিচ ভালো করে মুছে তারপর রান্নাঘর থেকে বের হয়ে যাব। প্রথমে একটা মাজনি দিয়ে কিচেন কাউন্টার টপ ভালো করে মেজে নিয়েছি, কারণ এতদিন যেহেতু 4 দিন যাবত এখানে রান্না করা হয়েছে, চুলাটা সরাইনি। এভাবে করেই হালকার উপরে মুছে নিয়েছি। আজকে যেহেতু চুলাটা সরিয়ে নিলাম, ভাবলাম একদম চকচকে করে মেজে নেই, কারণ এই ময়লা জিনিসগুলো দেখতে আমার আবার চোখে সয় না, যার কারণে আমি যত পরিশ্রমী হোক না কেন এই কাজগুলো করে নেই। চুলার নিচে প্রচুর পরিমাণে তেল কাস্টে হয়ে গিয়েছে, সেগুলোকে ভালো করে মেজে এই ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর একটা যে ওয়ালমেট লাগিয়ে রেখেছি কুলা, সেটাও জায়গা মতো রেখেছি, কারণ রান্না করতে নিলে চুলার তাপে যদি এই কুলাটা নষ্ট হয়ে যায়, এই কারণে এখান থেকে সরিয়ে রেখেছি। আর একটা মানি প্লান্ট রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট দেখতে বা পড়তে আমার কাছে খুব বেশি ভালো লাগে। কিচেনটা এমন একটা ছোট্ট জায়গা, এখানে মনের মতো করে কিছুই করা যায় না যদিও, তারপরেও চেষ্টা করি আমার শখ মতো সব কিছু করে নেওয়ার জন্য। ছোট্ট জায়গা হয়েছে তো কি হয়েছে, আমি কিন্তু আমার নিজের মেধা খাটিয়ে অনেক কিছু করে নিয়েছি আমার শখ পূরণের জন্য। তবে ধুলা আটকানোর জন্য কিন্তু কিছুই করতে পারিনি। সব কিছু করতে পারলেও প্রচুর পরিমাণে ধুলা আমার কিচেনে আসে। আর এখন যেহেতু শীতের সময় কিন্তু ধুলাবালি প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর এই কারণে পুরোটা বাসার অবস্থা নাজেহাল হয়ে থাকে। তারপরেও আমি চেষ্টা করি কন্টিনিউ আমার কিচেন, আমার বেডরুম, আমার রুমগুলোকে ভালো করে ধুলামুক্ত রাখার জন্য চেষ্টা করি, আর পারিও। তবে এর জন্য কিন্তু বেশ কিছু সময় আমাকে দিতে হয়, সংসারের পিছনে কাজকর্ম করতে হয়।
দেখতে পাচ্ছেন চুলাতে কিন্তু আগুন জ্বলছে। মাশাআল্লাহ, 4 দিন পর যখন চুলায় গ্যাস এসেছে আমার মনটা যে কি আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি একজন মা, আমাকে কিন্তু সন্তানদের ক্ষুধার নিবারণ করতে হয়, আর এই কারণে কিন্তু চুলার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। বাচ্চাদের যখন তখন ক্ষুধা লেগে যায়, আর গ্যাসের চুলা না হলে ওই কারেন্টের চুলাতে কতক্ষণই বা রান্না করা যায়, যার কারণে চুলাটা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন। চুলাতে আমি আগের একটা তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি, আর চুলায় এখন আর কোনো কাজ নেই, হাতেও কোনো কাজ নেই। আমার বেডরুম, আমার ড্রয়িং ডাইনিং গতকালকেই তো দেখতে পেয়েছেন, খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, আর রান্নাবান্নাও শেষ। এখন আমার মনে হলো যে আগামীকালের জন্য আমি একটু কাজ গুছিয়ে রাখি। আপনাদের ভাইয়া আজকে রান্না করার জন্য একটা মুরগি পাঠিয়েছে, তবে আমার তো তরকারি রান্না করা শেষ হয়ে গিয়েছে। তো আমি তাকে বললাম আজকে আর মুরগি খেও না, কালকে খেও, কারণ আজকে অনেকগুলো তরকারি রান্না করে ফেলেছি। তো তাকে আমি যা বলি তাই সে আসলে শুনে, কিছুই করার নেই। তো এখানে মুরগিটা যেহেতু মাত্রই আনা হয়েছে, ভাবলাম যে এখন ডিপে পুরোটা মুরগি রেখে দিলে বরফ জমে যাবে, আর এটা কাটতে পরে সমস্যা হয়ে যাবে, যেহেতু শীতের সময় সকালবেলা একটু হলেও ঠান্ডা লাগে। তো এখন যদি এই কাজটা গুছিয়ে রাখি, কালকে কাটাকাটির ঝামেলাটা অনেকটাই কমে যাবে। তো এই তো মুরগিটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে কালকে আমি এটাকে পেঁপে দিয়ে রান্না করব, পেঁপেও কেটে রেখে দিব, পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও কেটে রেখে দিব। আমার আজকে কাজ করতে ভালো লাগছে, কারণ গতকালকে যেহেতু ভূমিকম্প গিয়েছে, যাওয়ার পর আসলে সেরকম কোনো কাজই করিনি। তো একদিন কাজ না করলে, কাজের মানুষ তো আমরা, একদিন কাজ না করলে পরের দিন আসলে অনেক কাজ করতে ইচ্ছে করে। একটা মুরগির অর্ধেকটা আমি এভাবে করে একটা পলিতে রেখে দিয়েছি, আর আগামীকালকের জন্য যা রান্না করব তা আমি এই যে একটা বক্সে রেখে দিচ্ছি, এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন কতটুকু মুরগি নিয়েছি, একটা মুরগির অর্ধেক নিয়েছি। আর বুকের মাংসটা আমি সব সময় প্রত্যেকটা মুরগির রেখে দেই, এগুলো দিয়ে অনেক সময় নুডলস রান্না করি অথবা স্যান্ডউইচ তৈরি করি বাচ্চাদের জন্য। তো আমি এই বুকের অংশগুলোকে কিন্তু কেটে কেটে জমিয়ে রাখি, যখন বেশি পরিমাণে হয় তখন আমি অন্য কিছু নাস্তা বানিয়ে খাওয়াই। তো এই বুকের মাংসটা আমি একটা বক্সে করে রেখে দেব। আরও বেশ কিছু বুকের মাংস জমে গিয়েছে, সেগুলো সব মিলিয়ে তারপর একদিন কিছু নাস্তা বানিয়ে খাওয়ানো যাবে। তো এখন এই তো মুরগিগুলোকে আমি এখন ফ্রিজে তুলে রাখবো। আগামীকালের জন্য অনেকটা কাজ আমি গুছিয়ে নিয়েছি, আগামীকালের কাজ, রান্নার কাজটা অনেকটাই কমে গিয়েছে। তো আসলে সময় থাকলে, কাজকর্ম করতে ভালো লাগলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে রাখা যায়, তবে আলসেমি করেই তো সব কাজ জমিয়ে রাখা হয়, পরবর্তীতে এক গাদা কাজ একসাথে করতে হয়। আমি আমার কারেন্টের চুলাটা এই টেবিলের নিচেই রেখে দেই, আর জায়গা মতো রেখে দেখলাম বাচ্চা পড়তে বসেছে, ওকেও কিছুটা সময় দেখলাম, কারণ ওর 2 তারিখ থেকে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু, আর এখন মেয়ের উপর ভালোই চাপ পড়েছে। ওর মিস চলে যাওয়ার পর আমরা একটু ছাদে এসেছি, আপনাদের ভাইয়া বলল ছাদ থেকে ঘুরে আসি। ভূমিকম্পের পর থেকে ছাদে আসতেও আমার ভয় লাগে, কারণ আমি তখন ছাদে ছিলাম, সম্পূর্ণ লাইভে আমি সব দেখতে পেয়েছি নিজের চোখে, যার কারণে একটু ভয় লাগে। কাজের আপা অনেকগুলো কাপড় ধুয়েছে। আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।